আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আইএলটিএস বেসিক বা আইএলটিএস ফাউন্ডেশনের জন্য আর্টিকেলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আসলে আমাদের জানা উচিত। যাদের আসলে টার্গেটেড ব্যান্ড স্কোর 6.5 টু 7 অথবা তার থেকে বেশি। স্পেশালি আমাদের আর্টিকেলটা জানতে হয় রাইটিং অ্যান্ড স্পিকিং এর জন্য। কারণটা হচ্ছে রাইটিং অ্যান্ড স্পিকিং এ যখন আমরা একটা ওয়ার্ড ইউজ করি তার আগে আসলে কি বসবে মোস্ট অফ দ্য টাইম আমরা ভুল করে থাকি। আর এই ভুলটা ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে। আমরা জেনে না জেনে বুঝে না বুঝে আসলে ভুলগুলো করে থাকি। তো আপনাদের কাজ হচ্ছে এই পিডিএফটা ফলো করা অ্যান্ড এই ভিডিওটা সম্পূর্ণ দেখা, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং আসলে কোন কোন ধরনের আর্টিকেল আমরা ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। দেখেন, ফার্স্ট একটা জিনিস আমরা ইউজ করতেছি নাম্বার ওয়ানে, বলতেছে আর্টিকেল এটা ব্যবহৃত হবে ফার্স্টলি অজানা বা সাধারণ কোনো জিনিসের ক্ষেত্রে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি ধরে নিতে পারেন অজানা বা যেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, সেটার ক্ষেত্রে আপনি আর্টিকেলটি ইউজ করবেন বা সাধারণ কোনো কিছুর ক্ষেত্রে। হ্যাঁ, এখন স্ট্রাকচারটা কেমন দেয়া আছে? এ প্রথমে আপনি ইউজ করলেন, তারপরে আপনি এখানে ইউজ করলেন একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল মানে কি, এটা নিয়ে আপনাকে আবার প্যারায় পড়তে হতে পারে। তো খুবই সিম্পল কাউন্টেবল নাউন চেনাটা, সেটা হচ্ছে যেটা গণনা করা যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। এখন দেখেন, আই বট আ নিউ ফোন। এখন আমি রাইটিং অ্যান্ড স্পিকিং এ যদি এই এ ওয়ার্ডটি ইউজ না করি, ঠিক আছে, নিউ ফোনের পূর্বে, তাহলে কিন্তু এটা ডেফিনেটলি আমার ভুল হবে। এখন নিউ ফোনটা আমি জানি না এটা কোন মডেলের, ঠিক আছে, না আপনিও জানেন না এটা কোন মডেলের, বাট ফোনটা কিন্তু নিউ। সো আমি এখানে ডেফিনেটলি একটা আর্টিকেল এ ব্যবহার করব। এরপর দেখেন, শি বট আ বুক ফ্রম দ্য ফেয়ার। এখন ফ্রম দ্য ফেয়ার এখানে আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, বা সেন্টেন্সটা যদি আপনি এক্সটেন্ড করতে চান বা আর একটু লম্বা করতে চান, আপনি ইউজ করতে পারেন। বাট আমি বলতে পারতাম শি বট বুক, কিন্তু যদি এখানে আমি এটা ইউজ না করি, এটা ডেফিনেটলি কিন্তু আমি ভুল করতেছি। কারণ একটা বই কিনেছি নাকি আমি অনেকগুলো বই কিনেছি, সেটা ডেফিনেটলি আমাকে এই আর্টিকেল এইটা ব্যবহার করার মাধ্যমে আমাকে জানাইতে হবে আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে। এবং আমরা এই সিম্পল একটা নিয়ম, এটা কিন্তু আমরা ভুলে যাব বা আমরা মনে রাখতে পারবো না, এবং আমাদের ব্যান্ড স্কোরটা আসলে কমে যাবে, স্পেশালি আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং এ। নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি এন এর ব্যবহার। আমরা জানি ইটস ভেরি সিম্পল যে এ, ই, আই, ও, ইউ এর বা এগুলো দিয়ে যখন একটা ওয়ার্ড শুরু হবে তার পূর্বে আমরা কি করব? একটা এন অ্যাজ আর্টিকেল ব্যবহার করব। এখন আপনি যদি না ইউজ করেন, সেক্ষেত্রে আপনার এটা ভুল। এখন এইটা শেখার জন্য যদি আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হন, টাকা খরচ করেন, তাহলে তো এটা আপনার জন্য ডেফিনেটলি একটা লস প্রজেক্ট, রাইট? এখন আপনি কি করবেন, অ্যান স্ট্রাকচারটা দেখেন, দেন হচ্ছে ভাওয়েল সাউন্ড এখানে বলতেছে। সো ভাওয়েল সাউন্ডটা অনেক ইজি। আপনি এই তিনটা ওয়ার্ড থাকলেই আপনি এইখানে পাঁচটা যে লেটার দেয়া আছে বা সাউন্ড দেয়া আছে, আপনি এই পাঁচটা সাউন্ড জানলে কিন্তু বুঝতে পারতেছেন যে কখন আপনি অ্যান ইউজ করবেন। সিম্পল ওয়েতে এখানে দেওয়া আছে অ্যান অনেস্ট ম্যান, এটা আমরা সবাই জানি, কিন্তু যখন আমরা এভাবে ইউজ করাটা শিখবো তখন আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে এবং আমরা অ্যানটা ফ্রিকুয়েন্টলি ইউজ করব এবং এটা ইউজ করতে আমাদের ভুল হবে না। সেকেন্ড ওয়ান দেখেন, শি ওয়ান্টস টু বি অ্যান আর্টিস্ট। সো এখানে আবার এটা দিয়ে কিন্তু শুরু হচ্ছে। সো আমি এখানে একটা অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিকেল ইউজ করতেছি। এখন এই দুইটা নিয়ম যদি আপনি ফলো করেন, ডেফিনেটলি আপনি আপনার আইএলটিএস রাইটিং এন্ড স্পিকিং এ ইউজ করতে পারবেন। এরপর আমরা চলে আসি দা এর ব্যবহারটাতে। এটা খুব বেশি ইউজ করা হয় আইএলটিএস স্পিকিং এন্ড রাইটিং এ। মোস্টলি আমরা রাইটিং টাস্ক 1 এ এবং টাস্ক 2 তে ইউজ করি, এবং স্পিকিং এ ইউজ করে থাকি যখন আমরা নির্দিষ্ট কোনো কিছুর পূর্বে নির্দিষ্ট কোনো কিছু ইউজ করতে চাই, তার পূর্বে আমরা আর্টিকেল দুইটা ইউজ করতে পারি। এখানে বলা আছে, হ্যাঁ, স্পেসিফিক বা নির্দিষ্ট। এখন আপনি স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছেন? চলেন একটু আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখে আসি।
তার পূর্বে একটু খেয়াল করে দেখেন এখানে দা প্লাস স্পেসিফিক নাউনের কথাটা কিন্তু বলা আছে। এক্সাম্পলে আসি আমরা, আই ভিজিটেড দা সুন্দরবনস। এখন দেখেন আমি স্পেসিফিক করে এখানে সুন্দরবনটাই বোঝাতে চাচ্ছি। এখন আমি যদি বলতাম আই ভিজিটেড দা কক্সেস বাজার লাস্ট ইয়ার, দ্যাট মিনস আমি নির্দিষ্ট করে কক্সেস বাজারটাকে বলতেছি। আমি কিন্তু স্পেসিফিক ছাড়া যখন কোনো ওয়ার্ড ইউজ করব তখন আমি এখানে দা ইউজ না করলে আমার ভুল হবে না। বাট আমি যখন স্পেসিফিক কোনো ওয়ার্ড ইউজ করব তার পূর্বে ডেফিনেটলি আমাকে দা ইউজ করতে হবে। সেকেন্ড সেন্টেন্সটা দেখি আমরা এক্সাম্পলে, হি লিভস নিয়ার দ্য মাস্ক। এখন দেখেন এখানে মাস্ক মাস্ক শব্দটা কিন্তু দেওয়া আছে। সো আপনি কি করবেন, যখনই কোনো একটা নাউনকে বা কোনো একটা ওয়ার্ডকে আপনি নির্দিষ্ট করে বা স্পেসিফিক করে বোঝাইতে চাবেন বা চাচ্ছেন, তখন তার পূর্বে আপনাকে ডেফিনেটলি দাটা ইউজ করতে হবে। মাস এটা যদি আপনি না করেন ডেফিনেটলি আপনার ভুল হবে। এখন দায়ের আরেকটা ইউজ আছে এখানে, আমরা এটা একটু দেখে নিই। ইউজটা দেখেন, দা বিশ্বে মানে ব্যবহার হয় বিশ্বে একটাই বস্তু বা একটাই জিনিস আছে এমন কিছু বোঝাতে আমরা দাটা ইউজ করি। যেমন দেখেন দা সান একটাই আছে, সো আমরা তার পূর্বে দাটা ইউজ করব। দা মুন একটাই আছে, আমরা একটা ইউজ করব। আপনি এখানে চাইলে যে কোনো একটা কান্ট্রির নাম নিয়ে আসতে পারেন, যে কোনো একটা সিটির নাম নিয়ে আসতে পারেন যেটা কিনা শুধু একটাই আছে। আপনি দুইটা দায়ের ব্যবহার শিখলেন, এটা আপনি স্পিকিং রাইটিং টাস্ক 1 এন্ড টাস্ক 2 তে ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারবেন, জাস্ট আপনার ভুলটা কমে যাবে। এরপর আমরা চলে আসি নাম্বার 5 এ। এ এবং এন এই দুইটা আমরা একসাথে এখানে দেখাচ্ছি, কারণ বেশি রুলস এন্ড রেগুলেশনস পড়তে ভালো লাগবে না আপনাদের, সো একসাথে দেখালে এটা আমরা বুঝতে পারবো। দেখেন এ এবং এন ব্যবহৃত হয় কারো পরিচয় বা পেশার বোঝাইতে, ঠিক আছে? এখন পরিচয় বলতে আমরা কি বুঝি? সিম্পল কথা, ধরেন আপনি একটা পেশাতে আছেন বা আপনি একটা পরিচয় বহন করতেছেন। তো আমরা এখানে দেখি কি আছে, আমার স্টুডেন্ট। একদম সিম্পল কথা, আমার প্রেজেন্ট পরিচয়টা হচ্ছে আমি একজন স্টুডেন্ট। সো এর পূর্বে আমি কি করেছি, এই ইউজ করেছি। কারণ কি, স্টুডেন্ট যে ওয়ার্ডটা দেওয়া আছে এখানে, এর ফার্স্ট লেটারটা সিম্পল ওয়েতে কনসোনেন্ট দেওয়া আছে, ভাওয়াল থাকলে ডেফিনেটলি আমি এখানে অ্যান ইউজ করতাম। নেক্সট সেন্টেন্স দেখি আমরা, মাই আঙ্কেল ইজ অ্যান ইঞ্জিনিয়ার। একটু ভালো করে দেখেন এখানে আমি অ্যান ইউজ করেছি। সো অ্যান কেন ইউজ করলাম, কারণ ইটা ভাওয়েল অ্যান্ড ভাওয়েলের মতো সাউন্ড করতেছে, সো আমি ইঞ্জিনিয়ারের পূর্বে সিম্পল ওয়েতে অ্যানটা ইউজ করেছি। নেক্সট নাম্বার 6 এ চলে আসে, এখানে দায়ের আর একটা ব্যবহারের কথা বলা হচ্ছে, যখন একই জিনিস দ্বিতীয়বার বলা হয়। এখন ব্যাপারটা হচ্ছে আপনি একবার একটা জিনিসের কথা বলেছেন, হ্যাঁ ওইটা আপনি আবার বলতে চাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এটা আমরা রাইটিং টাস্ক 1 টাস্ক 2 এন্ড স্পিকিং আবার ইউজ করতে পারবো। আমরা দেখি কি বলতেছে, আই স আ ডগ। এখন দেখেন আমরা এটা ইউজ করেছি, জাস্ট আমরা এ যেটা জানা বা অজানা জিনিসের ক্ষেত্রে ব্যবহার করব সেটার কারণে ডগের পূর্বে আমরা এটা ইউজ করেছি। এখন আমি সেকেন্ড সেন্টেন্সে যে আমি আবার ডগটাকে কি করতেছি, ইউজ করতে চাচ্ছি বা আমার ইউজ করা দরকার বা প্রয়োজন মনে হচ্ছে। সো আপনি কি করবেন, দ্য ডগ ওয়াজ বার্কিং। সো ফার্স্ট সেন্টেন্সে আমি আই স আ ডগ ইন দ্য স্ট্রিট, বাট সেকেন্ড সেন্টেন্সে এসে দ্য ডগ ইউজ করতেছি। সো আপনি দ্য বুক ইউজ করতে পারেন ফার্স্ট সেন্টেন্সে যদি আপনি এ বুক ব্যবহার করে থাকেন। সেম ভাবে আপনি যদি চেঞ্জ করতে চান, ঠিক আছে, সিটির কথা ধরেন আ সিটি, আই ভিজিটেড আ সিটি, এখন আপনি সেকেন্ড সেন্টেন্সে দিয়ে গিয়ে দা সিটি ইউজ করবেন, তাহলে আপনার এখানে আর কোনো ভুল নাই। দেখেন জিনিসটা কিন্তু ইজি এবং খুবই সিম্পল, বাট আপনাকে জাস্ট এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান বা ওয়ান রুল টু আনাদার রুল খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ভুল ছাড়া আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং এ আর্টিকেল গুলো ইউজ করতে পারবেন। এবং grammatical range and accuracy, that means GRA, আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং এর একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে, সেইখানে গিয়ে আপনার এই গ্রামাটিক্যাল যে মিস্টেক্সটা হওয়ার কথা ছিল এইটা আর আপনার হবে না। সো আপনার ব্যান্ড স্কোর কখনোই কমে যাবে না। এবার চলে আসে নাম্বার 7 এ, এটা আপনারা আইএলটিএস রাইটিং টাস্ক 1 টাস্ক 2 বা স্পিকিং এ পেতে পারেন, বাট এটা সবচেয়ে বেশি পাবেন আপনারা
আইএলটিএস রিডিং এ দ্য সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, এখন দেখেন সুপারলেটিভ যখনই হবে, যেমন টাস্ক ওয়ানে আমরা ইউজ করি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট, সেম ভাবে আমরা রিডিং এ বিভিন্ন প্যাসেজে যখন আমরা ট্রু ফলস অ্যান্ড ইয়েস নো নট গিভেন করি তখন আমরা সুপারলেটিভ ডিগ্রিটার ব্যবহার দেখতে পাই। এখন যখনই আপনি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবেন তার পূর্বে মাস্ট আপনাকে একটা দা ইউজ করতে হবে। যেমন দেখেন শি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার স্কুল। সো আমি এখানে ডেফিনেটলি একটা দা ইউজ করেছি। বেস্ট যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট ওয়ান দেখেন the most beautiful place I have seen is Cox's Bazar. So আমরা স্পিকিং এ যখন টুরিস্ট প্লেস অথবা বিউটিফুল প্লেস নিয়ে কথা বলবো ডেফিনেটলি আমরা কি করতে পারবো, এখানে দাটা ইউজ করতে পারবো সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে বা সুপারলেটিভ যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের পূর্বে। সিম্পল কথা, আপনি রিডিং এ পাচ্ছেন, আপনি লিসনিং এ পাবেন, আপনি স্পিকিং এ পাবেন, আপনি ডেফিনেটলি রাইটিং এ পাবেন। সো সুপারলেটিভ ডিগ্রির ইউজ বা সুপারলেটিভ একটা ওয়ার্ডের ইউজ আপনি আইএলটিএস এর 4টা মডিউলে পেয়ে যাবেন, যার কারণে আপনাকে একটু কেয়ারফুল হইতে হবে যেন আপনি ভুল না করে থাকেন। চলে আসছে নাম্বার 8-এ। আমরা আবার এখানে দেখতে পাচ্ছি আরেকটা দায়ের ব্যবহার। দা ব্যবহার হয় সাধারণ জ্ঞান অনুযায়ী পরিচিত জিনিসের আগে। দেখেন পরিচিত জিনিস আবার সেটা সাধারণ জ্ঞান অনুযায়ী, ব্যাপারটা কেমন হয়ে গেল না? পরিচিত জিনিস বললে কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে, বাট এটা আসলে রুলস যখন আমরা পড়ি বিভিন্ন গ্রামাটিক্যাল বুকসে এভাবে দেয়া থাকে, বাট ওইটা আপনার মনে না রাখলেও চলবে। সাধারণ পরিচিত জিনিস যেটা আপনি চিনেন, জানেন, বুঝেন, তার পূর্বে আপনি কি করবেন, দ্বারা ইউজ করবেন। যেমন দেখেন দ্য রেডিও একটা ওয়ার্ড দেওয়া আছে, সো এটা একটা সাধারণ ওয়ার্ড বা আমি এটা জানি বা আমার এটা পরিচিত, তো তার পূর্বে আমি দাটা ইউজ করেছি। তারপর দেখেন ইজ ওয়াচিং দ্য নিউজ, এখানে নিউজটা আমাদের পরিচিত বা আমরা জানি বুঝি, হ্যাঁ, নিউজ কিভাবে হয় কি জানায় নিউজের মাধ্যমে। সো আমি এখানে কি করেছি, দাটা ইউজ করেছি। সেম ভাবে আপনি কি করবেন, যখনই আপনি স্পিকিং আর রাইটিং ইউজ করবেন সাধারণ বা পরিচিত কোনো জিনিস, তার পূর্বে আপনি দাটা ইউজ করবেন। নাম্বার 9টা একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, কখন আপনি আর্টিকেল ব্যবহার করবেন না। দেখেন আমরা 8 পর্যন্ত দেখে আসলাম যে কখন আমরা আর্টিকেল ব্যবহার করব, এখন আমরা দেখব যে কখন আর্টিকেল ব্যবহার করব না। দেখেন নো আর্টিকেল লাগে কখন, যখন প্লুরাল বা আনকাউন্টেবল নাউনকে জেনারেল ভাবে বলা হয়। ভাই বা আপু যারা ভিডিওটা দেখতেছেন, দেখেন সিম্পল কথা হচ্ছে যখন প্লুরাল হবে তখন আপনার দাটা ইউজ করার দরকার নাই, যখন আপনি সাধারণভাবে বলবেন অথবা আনকাউন্টেবল নাউন হলে ওখানে দা দেওয়ার দরকার নাই। এখন আপনাকে লিস্ট অফ আনকাউন্টেবল নাউন্স গুলো চেক আউট করতে হবে বা বুঝতে হবে। পাশাপাশি এখানে প্লুরাল দেওয়া আছে, যেমন আমরা এক্সাম্পলে গেলে বুঝতে পারবো। দেখেন স্টুডেন্টস একটা ওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, আমরা জানি যে একটা নাউনের সাথে যখন অ্যাস যুক্ত করা থাকে সেটা আমরা সাধারণভাবে প্লুরাল ধরে নিই। যেমন দেখি স্টুডেন্টস শুড ওয়ার্ক হার্ড, এটা একটা চিরাচরিত সত্য কথা। সো আমরা কিন্তু স্টুডেন্টস এর পূর্বে দা ইউজ করি নাই। এরপর একটা ওয়ার্ড দেওয়া আছে দেখেন ওয়াটার। এখন ওয়াটার তো এটা কাউন্ট করা যায় না, ঠিক আছে, এখন এটা আমার আনকাউন্টেবল নাউন হয়ে গেছে। সো আমি এর পূর্বে কখনোই দা ইউজ করব না। লাস্ট ওয়ান নাম্বার 10টা আমরা একটু চেক আউট করি। দা ব্যবহার হয়ে লাস্ট ওয়ান আমরা একটু ইউজ করা দেখি। দা ব্যবহার হয় যে কোনো নির্দিষ্ট স্থান বা প্রতিষ্ঠানের পূর্বে। ইটস ভেরি সিম্পল। আপনি আমি যে স্কুল কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পড়েছি যখন সেগুলো আমরা আসলে কাউকে বলতে যাব বা বলবো, ঠিক আছে, আইএলটিএস স্পিকিং পার্ট 1 এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আপনি কিওয়ার্ডে এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, যেমন দেখেন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল ইয়েস্টারডে। এখন আমি হসপিটালে গিয়েছিলাম ইয়েস্টারডে, দ্যাট মিনস এটা নির্দিষ্ট একটি স্থান বা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। আমরা জানি যে হসপিটাল মানে একটা প্রতিষ্ঠান, রাইট? তো ইয়েস্টারডে আমি গিয়েছিলাম, সো আমি হসপিটালের পূর্বে এখানে দা ইউজ করেছি। এরপর দেখেন শি স্টাডিজ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এখন ইউনিভার্সিটি অফ ঢাকা একটা নির্দিষ্ট স্থান বা প্রতিষ্ঠান, তার পূর্বে আমি কি করেছি, দা ইউজ করেছি। এখন ব্যাপারটা হচ্ছে জাস্ট এই 10টা নিয়ম যদি আপনি পড়েন এবং বুঝে বুঝে পড়েন, পাশাপাশি প্র্যাকটিস করেন অ্যান্ড এই পিডিএফটা ফলো করেন, তাহলে কিন্তু আপনার আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং এ আর্টিকেলের যে ভুলটা আপনি করতেন বা করবেন ইন ফিউচারে,
এইটা কিন্তু আপনি আর করবেন না। ইটস ভেরি সিম্পল। জাস্ট আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, দ্যাট মিনস ইউজ করতে হবে। দেখেন, আমি ধরে নিচ্ছি আপনারা এগুলো সব জানেন, বুঝেন এবং পারেন, কিন্তু আমাদের প্র্যাকটিস না থাকার ফলে এগুলো আমরা ব্যবহার করতে পারি না, বা আমরা যদি ব্যবহার করতেও যাই এগুলো আমরা ফ্রিকুয়েন্টলি ভুল করে থাকি। তাই আমাদের উচিত ১ থেকে যে ১০টা নিয়ম আমি দেখিয়েছি আপনাদের, এই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো ফলো করা। পাশাপাশি দেখেন এখানে লিস্টটা দেওয়া আছে, একটু আগে আমি যা ডিসকাস করেছি এই লিস্টে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। সো আপনি কিন্তু চাইলে এই লিস্টটা ফলো করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ। বাট আপনাকে এইটা কমপ্লিট করতে হবে যদি আপনি আসলে একবারই পরীক্ষা দিতে চান এবং আপনি আইএলটিএস একটা ভালো ব্যান্ড স্কোর পাইতে চান, তাহলে আর্টিকেলের ব্যবহার আপনাকে জানতে হবে, পারতে হবে। আর্টিকেলের ব্যবহারটা আমরা আইএলটিএস রিডিং অ্যান্ড লিসনিং এ কিভাবে ব্যবহার করব। নাম্বার ওয়ান, একটু কেয়ারফুলি ফলো করবেন, বিকজ আমরা জানি যে আইএলটিএস লিসনিং অ্যান্ড রিডিং এ গ্যাপ ফিল অথবা আপনি বলতে পারেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা নোট কমপ্লিশন অথবা সামারি কমপ্লিশন, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু কমন, ঠিক আছে, বা এই কোয়েশ্চেন টাইপ গুলো কিন্তু অনেক কমন থাকবেই। তো আপনাকে যেটা এখানে বুঝতে হবে, যদি কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনে বলা থাকে ওয়ান ওয়ার্ড অনলি, তখন ডেফিনেটলি আপনি আনসার লিখবেন। হ্যাঁ, লেখার সময় আর্টিকেল যদি প্যাসেজে থাকে, ঠিক আছে, আপনি আর্টিকেলটা নিবেন না, ঠিক আছে, মানে দেওয়া উচিত না আর্টিকেল। এন্ড পাশাপাশি প্রিপোজিশনও কখনো আপনি আনসারে লিখবেন না যদি ওয়ান ওয়ার্ড থাকে। ইভেন যদি আপনি ২টা ওয়ার্ড পান, ইনস্ট্রাকশন দেওয়া আছে আইএলটিএস লিসনিং অ্যান্ড রিডিং এর ক্ষেত্রে গ্যাপ ফিলিং এর জন্য, আপনি আর্টিকেলের ব্যবহার করবেন না, বা নিজে থেকে তো করবেনই না। প্যাসেজে অথবা লিসনিংটা শুনে আপনি বুঝতে পারলেও আর্টিকেলটা ব্যবহার করবেন না। রিজনটা হচ্ছে আর্টিকেল যেমন হচ্ছে এই অ্যান্ড দি, এটা কখনোই আইএলটিএস রিডিং অ্যান্ড লিসনিং এর আনসার হিসেবে আপনি পিক করতে পারবেন না। আপনি অলওয়েজ কি করবেন, মেইন ওয়ার্ডটা পিক করবেন, তাহলে আপনার আনসারটা ভুল হবে না। মোস্ট অফ দ্য টাইম, বা আহ, কিছু কিছু স্টুডেন্ট, সবাই না, এই ভুলটা আমরা করে থাকি, যার কারণে আমাদের মনে হয় বা আমরা পড়ে বুঝি যে আনসারটা আমি ঠিক দিয়েছি, বা লিসনিং আমি শুনে বুঝি আনসারটা ঠিক দিয়েছি, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার আনসারটা ভুল ধরা হবে। নাম্বার 2 তে চলে আসি। হ্যাঁ, আর্টিকেলটা কেন প্রয়োজন আসলে, দেখেন স্পেসিফিক একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এমসিকিউ অ্যান্ড বক্স ম্যাচিং, যেটা আমরা আইএলটিএস লিসনিং এ দেখে থাকি, ইভেন আমরা আইএলটিএস রিডিং এ দেখে থাকি। এমসিকিউ তো মাস্ট আমরা দেখে থাকি, পাশাপাশি ইনফরমেশন ম্যাচিংটা আমরা দেখে থাকি। ইনফরমেশন ম্যাচিং করাটা অনেক ইজি, পাশাপাশি এমসিকিউটা করা অনেক ইজি। রিজনটা হচ্ছে যদি আপনি আর্টিকেলের ব্যবহারটা জানেন, বা আর্টিকেল দিয়ে যদি আপনি আসলে লোকেশন ফাইন্ড আউট করতে পারেন। রিজনটা কি দেখেন, আর্টিকেলটা কেন ইউজ হবে। হ্যাঁ, আমরা জানি যে আইএলটিএস রিডিং এর একটা প্যাসেজ যখন আমরা পড়ি, আমরা ফুল একটা সেন্টেন্স বা ফুল একটা প্যারাগ্রাফ পড়ি। এখন একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ আইএলটিএস রিডিং এর জন্য যখন আমরা পড়ি, অনেক বড় থাকে, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি না, আমরা মিনিংটা ধরতে পারি না, বা মিনিংটা আমরা করতে পারি না। এখন আপনি যদি আর্টিকেল টু আর্টিকেল পড়েন, বা আর্টিকেলের পরের ওয়ার্ডস গুলোকে আপনি কিওয়ার্ডস হিসেবে পিক করেন, তাহলে কিন্তু আপনি অনেক সহজেই সেটা মিনিং করতে পারেন, এবং লম্বা বা লং সেন্টেন্সেস যেগুলো থাকবে সেগুলো আপনি কিন্তু একবার পড়ে বুঝতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম আইএলটিএস স্টুডেন্টসরা আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, কারণ কি তারা ফুল একটা সেন্টেন্স একবারে পড়ে ফেলতে চায়। সো আপনাদের উচিত একটা সেন্টেন্স ফুল আপনি একবারে পড়বেন না, আপনি আর্টিকেলের পরের ওয়ার্ডস গুলোকে বেশি ফোকাস করবেন, বিকজ আর্টিকেলের পরের ওয়ার্ডস গুলো থাকবে কিওয়ার্ডস, এবং কিওয়ার্ডস এর মিনিং যদি আপনি করতে পারেন, তাহলে একটা সেন্টেন্স পড়ে সেটার মিনিং আপনি করে ফেলেছেন। তখন কোয়েশ্চেন টু প্যাসেজ বা প্যাসেজ টু কোয়েশ্চেন ম্যাচ করতে আপনার ইজি হবে, এবং আপনি কম সময়ে সঠিক আনসারটি পিক করতে পারবেন। এখন আমরা চলে আসি লিসনিং এর ক্ষেত্রে। দেখেন, অডিওতে ধরেন আপনি শুনেছেন দা, এখন
দা থাকলে আপনাকে সেটা বুঝে নিতে হবে যে দাটা কি করতেছে, স্পেসিফিক একটা ওয়ার্ড মেনশন করতেছে এবং অপশনের সাথে আপনাকে কি করতে হবে, ওই স্পেসিফিক ওয়ার্ডটাই মেলাতে হবে। দেখেন লিসনিং অনেক ইজি হয় এবং বাংলাদেশে আইএলটিএস স্টুডেন্টসরা আসলে লিসনিং এ সবচেয়ে বেশি ব্যান্ড স্কোর পেয়ে থাকে। রিজনটা হচ্ছে এটা একটা সহজ মডিউল, তারপরেও আমরা অনেক সময় এমসিকিউ এবং বক্স ম্যাচিং এর ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল করে থাকি। মোস্ট অফ দ্য টাইম যারা আসলে বিগিনার বা বেসিক আইএলটিএস থেকে স্টার্ট করতেছে তাদের জন্য এই আর্টিকেলের ব্যবহারটা করাটা অনেক জরুরি হয়ে পড়ে। সো আপনি কিভাবে ফোকাস করবেন একটু দেখেন। দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য প্রিডেটর্স। এখন কি নিয়ে কথা হচ্ছে এখানে? ইন্ট্রোডাকশনটা নিয়ে কথা হচ্ছে। কার ইন্ট্রোডাকশন নিয়ে? প্রিডেটর্সদের ইন্ট্রোডাকশন নিয়ে কথা হচ্ছে। তো আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে একটা লং সেন্টেন্স আছে, বাট মেইন কথা কিন্তু ইন্ট্রোডাকশনটা নিয়ে কথা হচ্ছে প্রিডেটর্সদের। আবার যদি আপনি এখানে এক্সটেনশন ওয়ার্ডটা দেখেন, তার পূর্বেও কিন্তু দা দেওয়া আছে। এখন এক্সটেনশনের রিজনটা এখানে জানাচ্ছে আপনাকে। সো আপনি যদি এক্সটেনশন ওয়ার্ডটার মানে বুঝেন, ইন্ট্রোডাকশনের মানেটা বুঝেন, প্রিডিটরসদের মানেটা বুঝেন, আর এখানে তো ডিউ টু দেয়া আছে, আমরা জানি ডিউ টু মানে হচ্ছে কারণে, তাহলে আপনি আজ লিস্টিংটাও আপনি রাইট আনসার করতে পারবেন এবং মিনিংটা করতে পারবেন। পাশাপাশি আইএলটিএস রিডিং এর ক্ষেত্রেও কিন্তু আপনি সেম ওয়েতে ফলো করতে পারবেন। দ্যাট মিনস এই নিয়মটা যেটা নাম্বার 2 তে দেওয়া আছে, ক্লু খুঁজে বের করার জন্য বা মিনিং বের করার জন্য বা টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করার জন্য, বা আমরা জানি যে আইএলটিএস রিডিং এ 60 মিনিটের মধ্যে আমাদেরকে 40 কোয়েশ্চেন্স এর আনসার করতে হবে এবং 3টা প্যাসেজ থাকবে। সো আমাদের জন্য কিন্তু একটু টাফ হয়ে যায়। বাট যখন আপনি আর্টিকেল দিয়ে আসলে মিনিংটা বোঝার ট্রাই করবেন এবং প্যাসেজ টু কোয়েশ্চেনের যে ক্লু গুলো থাকবে সেগুলো ম্যাচ করার ট্রাই করবেন, তখন কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। জাস্ট বিকজ আপনি আর্টিকেলটা জানেন এবং আপনি এটা ইউজ করতে পারেন, তখন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। নাম্বার 3 তে চলে আসি আমরা। হ্যাঁ, নাম্বার 3 তে দেখেন একটা চমৎকার নিয়ম দেয়া আছে। চমৎকার বলতেছে এই কারণে, মোস্ট অফ দ্য টাইম আমরা কেমব্রিজ 15 থেকে 20 পর্যন্ত বিশেষ করে প্যাসেজ 2 অ্যান্ড 3 তে গিয়ে প্রবলেম ফেস করি। প্রবলেমটা হচ্ছে প্যারাফ্রেজিং। এখন কিভাবে তারা প্যারাফ্রেজটা করবে বা কোন কোন ওয়ার্ড ইউজ করবে যেটা কোয়েশ্চেন টু প্যাসেজ অথবা প্যাসেজ টু কোয়েশ্চেন আমাকে ম্যাচ করতে হবে, এটা নিয়ে কিন্তু আমরা অনেক সময় প্যারায় থাকি। এখন যখন আপনি ম্যাচিং হেডিংস করবেন, হ্যাঁ, বা হেডিং ম্যাচিং করবেন, আপনাকে তখন প্যারাফ্রেজটা 100% আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাহলে আপনি আনসার করতে পারবেন। মোস্টলি ম্যাচিং যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে, যেমন হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং এবং নেমস ম্যাচিং, এই 3টা কোয়েশ্চেন টাইপ আমরা প্যাসেজ 2 অ্যান্ড 3 তে পাবো এবং এই 3টা কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে প্যারাফ্রেজটা অনেক পরিমাণে ব্যবহার করবে। তাহলে আমাদের মিনিং বুঝতে হলে কি করতে হবে? এখানে আর্টিকেলটা জানতে হবে। দেখেন কিভাবে আর্টিকেল আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। কি বিষয়ে হেল্প করবে? রাইটারের জেনারেল যে কথা বলেছে নাকি সেটা স্পেসিফিক কথা বলেছে। দেখেন স্পেসিফিক হলে আমরা জানবো বা বুঝবো যে ওইখানে দাটা দেওয়া আছে, দ্যাট মিনস এটা স্পেসিফিক কথা বলেছে। আর যখন দাটা না থাকবে তখন সেটা কি করেছে? একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছে। এই দুইটা যদি আপনি আইএলটিএস রিডিং এ অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার জন্য আনসার করাটা অনেক ইজি হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন। এখন সিমিলার ওয়ার্ডস বা সিনোনিম ওয়ার্ডস গুলো একটু দেখে নিই। দেখেন সিমিলার ওয়ার্ডস বা সিনোনিম ওয়ার্ডস ডেফিনেটলি ইউজ করবে লিসনিং এবং রিডিং এর ক্ষেত্রে। এখন লিসনিং এ আমি এটা আইডেন্টিফাই করব কিভাবে? যখনই প্যারাফ্রেজ করবে আপনি বুঝতে পারবেন যে মেইন কিওয়ার্ড থাকবে আর্টিকেলের পরে। আমরা জানি যে এ, এন এবং ডি কে আমরা আর্টিকেল বুঝি। যখন আপনি লিসনিংটা শুনবেন অডিওতে, ডেফিনেটলি আপনি আর্টিকেল গুলো বা আর্টিকেলের পরের ওয়ার্ডস গুলোকে ফোকাস করবেন। তাহলে আপনার জন্য কিওয়ার্ড স্পিক করা বা স্পিকার এখানে কি বোঝাতে চাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। তাহলে আপনার আনসার পিক করাটা আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে। এখানে আমরা একটি এক্সাম্পল দেখি। হ্যাঁ, রিডিং এর ক্ষেত্রে দেখেন এখানে বলা আছে, প্যাসেজ বলতেছে আ সলিউশন টু দ্য প্রবলেম ওয়াজ সাজেস্টেড। এখন আপনি কি ফোকাস করবেন? কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে দ্য প্রবলেমটাকে তারা আসলে ফোকাস করতেছে, ঠিক আছে? তো আপনি কি করবেন? সিম্পল ওয়েতে আর্টিকেলটা পিক করেছেন বিকজ এখানে প্রবলেম নিয়ে কথা বলা হচ্ছে। আপনি কিন্তু এখানে
সলিউশন ওয়ার্ডটাও জানেন, এটার মিনিং কি হবে সেটাও জানেন, সাজেস্টেড এটা আপনি মিনিং জানেন এবং আপনি বুঝতে পারতেছেন কি বলেছে, বাট মেইন থিমটা হচ্ছে এখানে দ্য প্রবলেম, রাইট, অ্যান্ড আ সলিউশন দুইটাতে কিন্তু আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি। এখন প্যারাফ্রেজটা আপনারা একটু দেখেন, কোয়েশ্চেন ফ্রেজটা তারা কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে খুঁজবেন। এখন দেখেন, অ্যান ইনোভেটিভ আইডিয়া, আমরা এটা প্রথমে একটু পিক করে নিলাম এটা। তারপরে এখানে আমাকে বলতেছে টু সলভ। এখন দেখেন আ সলিউশনকে তারা এখানে টু সলভ করে দিয়েছে। তারপরে বলেছে দা ইস্যু, দ্যাট মিনস দা প্রবলেম। এখন প্যারাফ্রেজ কিন্তু তারা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এখন কোয়েশ্চেন টু প্যাসেজ বা প্যাসেজ টু কোয়েশ্চেন তারা প্যারাফ্রেজটা এভাবে করবে। দেখেন আ সলিউশনটাকে তারা কিভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করতেছে, অ্যান ইনোভেটিভ আইডিয়া দিয়ে। সো ইটস আ সিমিলার ওয়ার্ড অর সিনোনিম ওয়ার্ডস। যখন আপনি এই টার্মটা 100% বুঝতে পারবেন তখন আপনার জন্য প্যাসেজ 2 and 3 তে যে ম্যাচিং কোয়েশ্চেন টাইপস গুলো থাকবে সেটা আপনার জন্য ইজি হয়ে যাবে এবং আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। নাম্বার 4 টা একটু ভালো করে দেখবেন। ইটস মোস্টলি এটা আপনারা পাবেন আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে। ঠিক আছে? কি বলতেছে দেখেন, আর্টিকেল ডাটা ইউজ করবেন নোন অথবা স্পেসিফিক ইনফরমেশন এর জন্য। এখন নোন মানে আপনি জানেন, স্পেসিফিক ইনফরমেশন এর জন্য আপনি জানেন, এন্ড রেফারেন্স ক্লু দিবে একটা। ঠিক আছে? রেফারেন্স ক্লুটা আপনি বুঝতে পারবেন। এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখি। অনেক সময় লিসনিং স্পিকার বলেন, কি বলেন? অ্যাজ মেনশন ইন দ্য প্রিভিয়াস লেকচার। এখন দেখেন, আপনি তো এটা মিনিং বুঝতে পেরেছেন, হ্যাঁ? মেনশন মানে আপনি জানেন, দ্য প্রিভিয়াস লেকচার মানে আপনি জানেন, হ্যাঁ? তো এখন এখানে ক্লুটা কিভাবে আমরা ধরবো? দেখেন, দা দিয়ে কিন্তু সে এখানে একটা ক্লু দিয়ে দিচ্ছে। সো দাটা যদি আপনি বুঝতে পারেন, আপনি কিন্তু ক্লুটা জানেন। ক্লুটা কি আছে? প্রিভিয়াস লেকচারের কথা বলেছে। আপনি কিন্তু জাস্ট প্রিভিয়াস লেকচারটাকে ফোকাস করবেন স্পিকারের কথা বলার সময় এবং আপনি দেখবেন যে দা প্রিভিয়াস এর পরে স্পিকার আনসারটা বলতেছে বা যেই সেন্টেন্সে দা প্রিভিয়াস লেকচার কথাটা আছে সেই সেন্টেন্সে আপনি আনসার পেয়ে যাচ্ছেন এবং আপনি শুনেই সেটা কিন্তু আজ লিসনিং এ আনসার করতে পারবেন। লিসনিং এর একটা কমন কোয়েশ্চেন টাইপ আছে, সেটা হচ্ছে ম্যাপ। দেখেন, ম্যাপের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা আর্টিকেল দা ইউজ করতে পারবো। যেমন দেখেন, অডিওতে কি বলতেছে আমরা একটু দেখে নিই। এন্টার দ্য বিল্ডিং and turn right into the reception area. দ্যাট মিনস সেখানে কিছু আছে। এখন আপনি কিভাবে ফোকাস করবেন? আমরা যদি একটা ম্যাপ দেখি, হ্যাঁ? খুবই সিম্পল ওয়েতে আইএলটিএস লিসনিং এর ম্যাপের ক্ষেত্রে আমরা জানি সাইডস গুলো, হ্যাঁ? যেমন ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ অথবা লেফট সাইড, রাইট সাইড, এগুলো কিন্তু তারা ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকে এবং এগুলো দিয়ে কিন্তু আমাদের আনসার করতে হয়। সো আপনি কি ফোকাস করবেন? আপনি ফোকাস করবেন এখানে দ্য রিসিপশন এরিয়া, বিকজ দ্য রিসিপশন এরিয়াতে আমরা একটা ইউজ দেখতেছি, দ্য ইউজটা দেখতেছি। সো ডেফিনেটলি আমরা এটা ইউজ করব। তারপরে এখানে বলতেছে দেখেন এন্টার দ্য বিল্ডিং, আপনি কিন্তু বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতেছেন। এখন দা দিয়ে বোঝাচ্ছে একটা ফিক্সড জিনিসকে। তারপরে আপনি কোথায় যাচ্ছেন? আপনি টার্ন রাইট, আপনি ডান দিকে যাচ্ছেন। সো দেখেন, দা রিসেপশন এরিয়া আমি এখান থেকে পিক করলাম। তারপর বলতেছে দা দিয়ে কিন্তু এটা ফিক্সড একটা জিনিসকে বোঝাচ্ছে। তারপরে কি আছে? ম্যাপে ঠিক মতো ম্যাচ করতে হবে। এখন কোয়েশ্চেন টু স্পিকারের কথা যদি আপনি ম্যাচ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই রিসেপশন এরিয়াতেই একটা আনসার পেয়ে যাবেন। ইউ উইল গেট সামথিং অর ইউ রিচ দেয়ার। তখন আপনার আনসারটা করা ইজি হয়ে যাবে, বিকজ দা দিয়ে একটি স্পেসিফিক জিনিসকে বোঝাচ্ছে এবং এটা আপনি জানেন, বুঝেন এবং পারেন। সো অনেক সময় দেখেন লিসনিং করার সময় আমরা যখন লিসনিংটা শুনি বা একজন স্পিকার যখন কথা বলে মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা এটা ধরতে পারি না। যদি এই দায়ের ব্যবহারটা আপনি জানেন তাহলে দেখবেন আপনি স্পেসিফিক জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন এবং আপনার আনসারটা কারেক্ট হচ্ছে। নাম্বার 5 এ চলে আসি আমরা একটু। নাম্বার 5 এ নতুন আরেকটা রুল দেওয়া আছে। দেখেন রুলগুলো আপনি এভাবে স্পেসিফিক করলে পড়লে আপনি যখন লিসনিং বা রিডিং করবেন তখন আপনি কিন্তু এটা আপনি লিসনিং এর সাথে লাইক কোয়েশ্চেন টু লিসনিং এর সাথে অডিও টু কোয়েশ্চেন্স আপনি ম্যাচ করাতে পারবেন। রিডিং এর সাথে প্যাসেজ টু কোয়েশ্চেন আপনি ম্যাচ করাতে পারবেন। কি বলছে দেখেন, আ টিচার ক্যান
ইন্সপায়ার স্টুডেন্টস, এটা একটা জেনারেল আইডিয়া, ঠিক আছে? এটা কোশ্চেনে থাকতে পারে বা প্যাসেও থাকতে পারে। সো আমরা প্যাসে বা কোশ্চেনে কি পাবো, এটা চেঞ্জ করে দিবে। হ্যাঁ, দ্য টিচার ইজ ইন রুম 5। এখন দেখেন দা টিচার, দ্যাট মিনস ওই টিচারটা কিন্তু রুম 5 এ অ্যাবসেন্ট আছে, সেটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে। বাট আর টিচার ক্যান ইন্সপায়ার স্টুডেন্টস, এখানে কিন্তু কোন টিচার আমরা জানি না, ঠিক আছে? একজন টিচারের কথা বলেছে, বাট সেম সেন্টেন্সটাই তারা একটু ঘুরিয়ে প্যারাফ্রেজ করে দিচ্ছে, দা টিচার ইন রুম 5 ইজ অ্যাবসেন্ট। সো স্পেসিফিক ইনফরমেশন আর এ দিয়ে বোঝাচ্ছে একটা জেনারেল ইনফরমেশন, আপনি কিন্তু এটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন। সো আর্টিকেল দিয়ে অলওয়েজ লিসনিং এবং রিডিং এ আপনাকে ক্লু দিবে। অডিও শুনে আপনি ক্লুটা ম্যাচ করবেন কোশ্চেনের সাথে, আর রিডিং এর ক্ষেত্রে আপনি যখন প্যাসেজ পড়বেন তখন আর্টিকেলের পরের ওয়ার্ডস গুলো পিক করবেন এবং এগুলো ইউজ করে আপনি কোশ্চেন টু প্যাসেজ অর প্যাসেজ টু কোশ্চেন কি করবেন, ম্যাচ করবেন। তাহলে আপনার ব্যান্ড স্কোর 7 পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, বিকজ আপনি আর্টিকেলের ইউজেস গুলো জানেন এবং বুঝেন পারেন। নাম্বার 6 আমরা একটু দেখে নিই। আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে ইটস ভেরি সিম্পল, এটা আমরা মোস্ট অফ দ্য টাইম ভুল করে থাকি। প্লুরাল ভার্সেস সিঙ্গুলার, একটু ক্লিয়ার হয়ে নেন, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম আইএলটিএস লিসনিং এ আনসার করার সময় আমরা ভুল করে থাকি যে এখানে কি স্পিকার অ্যাজ বলেছে, আমি কি অ্যাজ দিব নাকি আমি অ্যাজ দিব না, ঠিক আছে? সো এখানে দেখেন এ দিয়ে আপনি বুঝতে পারতেছেন যে একটার কথা বলেছে, এবং টু বাইকস দিয়ে আপনি বুঝতে পারতেছেন এখানে দুইটার কথা বলতেছে। সো একের অধিক হইলেই তখন আমি কি করব, ওই ওয়ার্ডের সাথে ডেফিনেটলি একটা অ্যাজ ইউজ করব, রাইট? এটা আমরা জানি। এখন এই জানা জিনিসটা প্র্যাকটিস না করার ফলে বা ইউজ অথবা ব্যবহার না করার ফলে আমরা কি করব, ভুল করব। সো আমাদেরকে কি করতে হবে, একটু কেয়ারফুল হইতে হবে। আর্টিকেল এ এবং এন এর পরে সব সময় আমরা সিঙ্গুলার নাউন ইউজ করব, যেখানে আমরা কখনোই অ্যাজ বা ইয়েস যোগ করব না। আর যখন একের অধিক বোঝাবে ডেফিনেটলি তখন আমরা কি করব, অ্যাজটা যোগ করব। এখন আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করে দেখি। কোশ্চেনে কি বলতেছে আমাদের, আমাদেরকে বলতেছে হাউ মেনি ভেহিকলস ডাজ শি ওন। এখন দেখেন আনসার এখানে বলতেছে আ কার অর টু বাইকস। এখন প্লুরাল অর সিঙ্গুলারটা আপনি প্রপারলি কিন্তু নোট নিতে পারতেছেন। সো এখন আপনি যদি আনসার অপশনে যান, ঠিক আছে, সেখানে যদি দেখেন আপনি আ কার দেওয়া আছে বা টু বাইকস দেওয়া আছে, আপনি কিন্তু পিক করতে পারবেন বা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতেছেন আপনারা লিসনিং এর ক্ষেত্রে, সেটা পার্ট 1 বা পার্ট 4 করতেছেন। আপনি কিন্তু স্পিকারের কথা শুনে বুঝতে পারবেন যে এখানে আপনি সিঙ্গুলার একটা ওয়ার্ড ইউজ করবেন নাকি এখানে একটা প্লুরাল ওয়ার্ড ইউজ করবেন, তার সাথে অ্যাজ আপনি যোগ করবেন কি করবেন না। ইটস ভেরি সিম্পল ওয়ে, জাস্ট আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে। নাম্বার 7টা একটু দেখি আমরা। নাম্বার 7টা আমরা ইউজ করব আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে। কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। দা আর্টিকেলটা তারা এখানে মেনশন করতেছে যে আর্টিকেল অফেন ইউজড বিফোর ন্যাচারাল থিংস। হ্যাঁ, কয়েকটা জিনিসের নাম বলা আছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা একটু পিক করে নিই। ন্যাচারাল থিংস এর কথা আছে, টাইম আছে, দেন ডাইরেকশনস আছে। এখন এটা আমি কখন ইউজ করব, ম্যাচিং কোয়েশ্চেন টাইপ গুলোতে আমি খুব ফ্রিকুয়েন্টলি এটা ইউজ করতে পারবো। কিভাবে দেখেন, দ্য সানসেটস ইন দ্য ওয়েস্ট। সো আমি স্পেসিফিক করতেছি এখানে, মানে ন্যাচারাল থিংস এর কথা বলতেছি বা টাইম দিচ্ছি বা ডাইরেকশনস দিচ্ছি। সো সবগুলো এখানে দেওয়া আছে। এটা একটা ন্যাচারাল থিং। দা সানের কথা আছে, আমি কিন্তু তা ইউজ করতেছি। দা ওয়েস্ট এর কথা আছে, এটা কিন্তু ডিরেকশন বোঝাচ্ছে। তারপর বলছে দ্য আর্থ রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। এখন দেখেন দ্য আর্থ, এটা কিন্তু ন্যাচারাল একটা থিং। সো এখানে আমি স্পেসিফিক ভাবে কিন্তু দাটা ইউজ করতেছি আর্থের পূর্বে, বিকজ এটা কি করা আছে, স্পেসিফিক করা আছে। সো আপনি এটা ইউজ করবেন। আরো যদি আপনি ম্যাচিং করাতে চান তাহলে এইটুকু আপনি জাস্ট অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, যেমন দেখেন দা সান, দা ওয়েস্ট, দা আর্থ, এগুলোকে বলা হচ্ছে স্পেসিফিক নাউন্স। যখন আপনি স্পেসিফিক কোনো নাউন্স ইউজ করবেন তখন তার পূর্বে ডেফিনেটলি আপনাকে দাটা ইউজ করতে হবে। কারণ কি, একটা ওয়ার্ডকে বা একটা নাউনকে আমরা কিন্তু দা দিয়ে শুধু
স্পেসিফিক করতে পারি। এ এবং অ্যান দিয়ে আমরা কিন্তু স্পেসিফিক করতে পারি না, বিকজ সেগুলো কমন ইউজ হয়ে থাকে বা আমাদের সেগুলো জানা হতে পারে, ঠিক আছে। বাট দা দিয়ে কি করতে হবে, আমাদেরকে অলওয়েজ স্পেসিফিক করতে হবে, তাহলে আপনি আর্টিকেলে এই ভুলটা আর করতেছেন না। নাম্বার 8টা আমরা একটু দেখে নিই। ইটস ভেরি সিম্পল, আপনি একবার দেখলে বুঝতে পারবেন, দেন জাস্ট আপনাকে ইউজ করতে হবে। টোন আর ইন্টেনশন বলতে একটা কথা বোঝায়, হ্যাঁ, আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমরা লোকেশন খুঁজে পাই না, ঠিক আছে, বা লোকেশন খুঁজে পাওয়ার পরেও আমরা প্যাসেজ টু কোশ্চেন ম্যাচ করতে পারি না। রিজনটা কি? রিজনটা হচ্ছে কোন সেন্টেন্সে আনসার আছে, কোন সেন্টেন্সটা পড়লে আমি আনসারটা পাবো, কোশ্চেন পড়ার পরেও বা কোশ্চেনের কিওয়ার্ডস গুলো পিক করার পরেও আসলে আমরা বুঝতে পারি না। রিজনটা কি জানেন? রিজনটা হচ্ছে আর্টিকেলটা বুঝতে না পারা। আমি আবার জিনিসটা আপনাদেরকে ধরিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। স্ট্রং ওপিনিয়ন আর একটা হচ্ছে নিউট্রাল টোন। যখন নিউট্রাল কোনো টোন হবে সেখানে আসলে আপনি আনসার পাবেন না। দেখেন, দ্য সলিউশন ওয়াজ নট প্র্যাকটিক্যাল, আর এখানে বলতেছে আ সলিউশন ওয়াজ সাজেস্টেড। এখন প্র্যাকটিক্যাল না এটা, ঠিক আছে, দ্যাট মিনস যেটা সাজেস্ট করেছে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না, বাট আমরা প্যাসেজে কিন্তু পাচ্ছি, বাট কোশ্চেনে কিন্তু পাচ্ছি না। সো দা দিয়ে অলওয়েজ কি করবে তারা, দা দিয়ে তারা কি করবে, এমফাসাইজ করবে বা এটার উপরে জোর প্রয়োগ করবে। আর এ দিয়ে কি করবে, জাস্ট পসিবিলিটিটা বোঝাবে। দেখেন, আইএলটিএস রিডিং এ এমন কোনো প্যাসেজ আপনি পাচ্ছেন না যেখানে আপনি পসিবিলিটির উপরে ডিপেন্ড করে আনসার করবেন। অলওয়েজ আপনাকে কি করতে হবে, সার্টেনিটির উপর আনসার করতে হবে, যেটা আপনি দা দিয়ে বুঝতে পারবেন, এবং যেই সেন্টেন্স আপনি দাটা পাবেন দা দিয়ে বোঝাচ্ছে, সেখানে কিন্তু আপনি আনসারটা পেয়ে যাবেন। ইটস ভেরি পজিটিভ একটা ওয়ে যে আপনি একটা সেন্টেন্স পড়ে বা একটা প্যারাগ্রাফ পড়ে জাস্ট আর্টিকেল গুলো ফলো করেই বা শুধু দা এই আর্টিকেলটা ফলো করে আপনি স্পেসিফিক সেন্টেন্সটা খুঁজে পাবেন এবং স্পেসিফিক কিওয়ার্ডস খুঁজে পাবেন, এবং যেই সেন্টেন্সে বা যেই ওয়ার্ডে আপনি আনসার পেয়ে যাবেন। এটা মোস্ট অফ দ্য টাইম আপনারা পাবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এবং ইয়েস নো নট গিভেন বা টু ফার্স্ট নট গিভেন। জাস্ট আপনাকে এটা ফলো করতে হবে। নাম্বার 9-এ চলে আসি, হ্যাঁ। আর্টিকেল এন্ড প্রিপোজিশন দিয়ে আমরা আইএলটিএস রিডিং এর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো থাকবে বা আইএলটিএস লিসনিং এর পার্ট 1 এন্ড পার্ট 4 এ যে গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পাবো সেগুলো আপনি আনসার করতে পারবেন। কিভাবে দেখেন, অডিওতে ধরেন আপনি শুনলেন, প্লিজ এন্টার থ্রু দ্য মেইন গেট নট দ্য সাইড এন্ট্রেন্স। এখন একটু ভালো করে দেখেন, দা কিন্তু দুইটাতে ইউজ করেছে, ঠিক আছে। একটা তারা ইউজ করতেছে নট দ্য সাইড এন্ট্রেন্স, আপনি বুঝতে পারতেছেন নট মানে হচ্ছে না বা নেগেটিভ কথা বলতেছে, সো আপনি এটাকে কিন্তু ফোকাস করবেন না। আপনি ফোকাস করবেন কোথায় দেখেন, দ্য মেইন গেটটাকে আপনি ফোকাস করবেন, কারণ এখানে তারা কিন্তু স্পেসিফিক ভাবে এটা বলে দিচ্ছে। তো দেখেন, এন্ট্রেন্স যদি আনসার থাকে বা কোশ্চেনে দেওয়া আছে এন্ট্রেন্স, তারপরে আনসারটা কিন্তু আপনি মেইন গেট লিখে দিলে আনসারটা কিন্তু আপনার ডান হয়ে গেছে। এখন আপনি যদি লিখেন সাইড এন্ট্রেন্স, দায়ের পরে ওইটাও দেওয়া আছে আবার পরেরটাও দেওয়া আছে, আনসার কিন্তু ভুল হবে। রিজনটা কি, একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, বাট দা দিয়ে কিন্তু দুইটাকে মেনশন করেছে। আমরা জানি যে আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে এটা খুবই কমন একটা জিনিস যে কোশ্চেন যদি নেগেটিভ থাকে তাহলে আপনি অডিওতে নেগেটিভ পাবেন, অথবা কথাটা ঘুরায় বলা যায়, কোশ্চেনে যদি পজিটিভ থাকে তাহলে আপনি অডিওতে পজিটিভ কথা পাবেন। এবং দা দিয়ে স্পেসিফিক যেটা করবে ওই সেন্টেন্সে আনসার পাবেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আর্টিকেল এ অ্যান্ড দি যখন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পূর্বে থাকবে, 99% ক্ষেত্রে সেই আর্টিকেল এ অ্যান্ড দি এর পরে আপনি আনসার পাবেন। এখন জাস্ট 1% ক্ষেত্রে আপনি আনসারটা পাবেন না। আর প্রথম নিয়মটা আবার আমি পড়ে দিচ্ছি। আপনি আর্টিকেল দাটা কখনোই আনসারের সাথে পিক করবেন না, ঠিক আছে। এখানে দা মেইন গেট যদি আপনি লিখেন আপনি ভুল করবেন। জাস্ট আপনি এইটুকু নিয়ে নেন বা এইটুকু মনে রাখেন, আইএলটিএস লিসনিং এবং রিডিং এর ক্ষেত্রে ভুল করেও আপনি আর্টিকেল এ এন্ড দি আনসার অপশনে গিয়ে বসাবেন না। আনসার অপশনটা ওয়ান ওয়ার্ড থাকুক, টু ওয়ার্ড থাকুক বা থ্রি ওয়ার্ডস থাকুক, ঠিক আছে। মেইন গেট টু ওয়ার্ডস হলে আপনি এখানে হাইফেন ইউজ করবেন, আর যদি মানে মেইন গেট যদি ওয়ান ওয়ার্ড থাকে ইনস্ট্রাকশনে আপনি
মেইন গেটের মাঝখানে একটা হাইফেন দিবেন, আর যদি টু ওয়ার্ডস থাকে তাহলে ডেফিনেটলি আপনি দুইটা ওয়ার্ড আলাদা আলাদা লিখতে পারেন। ইটস ভেরি ইজি প্রসেস। শেষ কথাটা হচ্ছে দেখেন, আইএলটিএস আর্টিকেল মানে শুধু একটা গ্রামার না, ঠিক আছে? আপনি গ্রামার আকারে যদি এটা পড়তে চান, হ্যাঁ, তাহলে অনেক রুলস এন্ড রেগুলেশনস আপনাকে মুখস্থ করতে হবে, যেটা আসলে আপনি ইউজ করতে পারবেন না আইএলটিএস রিডিং এন্ড লিসনিং এর ক্ষেত্রে। বাট যদি এগুলো আপনি মিনিংটা বুঝে করেন, এমফাসাইজ করেন, রেফারেন্স ইউজ করেন, টোন হিসাবে ইউজ করেন, অথবা স্পেসিফিক হিসাবে ইউজ করেন, অথবা আপনি এখানে যদি ক্লু হিসাবে ইউজ করেন, যে ক্লুগুলো আপনি আর্টিকেলের পরের যে ওয়ার্ডস গুলোতেই দেওয়া আছে বা যে ওয়ার্ডস গুলো পরেই থাকবে, তাহলে আপনি 100% আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি ধরেন অ্যাজ গ্রামার পড়তেছেন, তখন কিন্তু এটা আপনি ইউজ জানবেন না। অ্যাজ লিসনিং এন্ড রিডিং এ তখন কিন্তু আপনার ব্যান্ড স্কোরটা বুস্ট আপ করবে না।